হ্যালো এভরিবডি। সো এবার আমরা এগিয়ে যাব আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের নেক্সট টপিক নিয়ে। সো আজকের টপিক হলো আয়নিক বন্ডিং, এবং অলরেডি আমরা শিখে গেছি যে কী করে মেটাল এবং নন মেটাল আইডেন্টিফাই করতে হয়, এবং আমরা এটাও জানি মেটাল এবং নন মেটাল যখন কেমিক্যাল বন্ড ফর্ম করে সে বন্ডটাকে আমরা কি বলবো, আয়নিক বন্ড বলবো। ঠিক? সো সেই টপিক এখন আমরা পড়ব। কি টপিক? আয়নিক বন্ড। আয়নিক বন্ডের আরেকটা নাম কি বলেছিলাম? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ডের আরেকটা নাম হলো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে? সো এটা সম্বন্ধে স্টাডি করার সময় আমাদের দুটো তিনটে জিনিস জেনে নিতে হবে। সেটা হলো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আয়নিক বন্ড। তো আমরা আয়ন সম্বন্ধে কি জানি? আয়ন মানে কারা? আয়ন মানে হলো চার্জড স্পিসিস। স্পিসিস বলতে আমরা কি বুঝতে চাইছি? স্পিসিস বলতে বলছি দু রকম টাইপের চার্জ স্পিসিস হবে। এর মধ্যে কিছু কিছু কেসে চার্জ স্পিসিসরা মনোঅ্যাটমিক হয়, কিছু কিছু কেসে চার্জ স্পিসিসরা পলিঅ্যাটমিকও হয়। ঠিক আছে? কিন্তু ওভারঅল এই যে চার্জ স্পিসিসগুলো থাকে তাদের আমরা আয়ন বলে থাকি। এই আয়ন দু টাইপের হয়। যদি আয়নগুলোর পজিটিভ চার্জ থাকে, যদি আয়নগুলোর পজিটিভ চার্জ থাকে তাহলে সেই আয়নগুলোকে আমরা কি বলি? ক্যাটায়ন। যদি আয়নগুলোর নেগেটিভ চার্জ থাকবে তাহলে আমরা আয়নগুলোকে কি বলবো? আমরা বলবো অ্যানায়ন। ঠিক? এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন, এরা দুজন যেহেতু ডিফারেন্ট টাইপ অফ চার্জ থাকে, অথবা আমরা কি বলে থাকি আনলাইক চার্জেস থাকে, তাই তো? তাহলে এখানে একটা ধরে নাও এক্স প্লাস। এক্স প্লাস মানে এটা একটা ক্যাটায়ন। আর ধরো ওয়াই মাইনাস, এটা কি? এটা একটা অ্যানায়ন। এরা যখন পাশাপাশি থাকবে এদের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। এদের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। আমরা জানি পজিটিভ চার্জ অ্যাট্রাক্টস নেগেটিভ চার্জ অ্যান্ড ভাইসা ভার্সা। এবং এই যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করবে, এই অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু অপোজিটলি চার্জ স্পিসিস, এটা কি অ্যাট্রাকটিভ ফোর্স? চলো লিখি আমরা। এই অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু oppositely charged species। এই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। দেখো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এই ফোর্সটার আর একটা নামও আছে। কি নাম? কুলম্বিক ফোর্স। ঠিক আছে? এই ফোর্সটার আর একটা নাম আছে কুলম্বিক ফোর্স। আওয়াজ পেয়েছি তো, তাই জন্য পজ করে দিলাম। ঠিক আছে? এবার এই অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য এরা দুজন একে অপরের কাছে থাকবে। ঠিক তো? তাহলে আমরা এখানে কি শিখলাম? যে দুটো অপোজিটলি চার্জ আয়ন্সের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে, আর এই অ্যাট্রাকটিভ ফোর্স, দিস attractive force
ইজ আয়নিক বন্ড। ঠিক আছে, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু অপোজিটলি চার্জড আয়ন্স ইজ কল্ড আয়নিক বন্ডস। ঠিক আছে, তোমরা চাইলে ডেফিনেশনটা লিখতে পারো। চলো আমি লিখছি আমরা পুরোটা একবারে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ attraction between two oppositely charged ions is called ionic bond। তো আমি আয়নিক বন্ডের ডেফিনেশন আগে করলাম, কেন করলাম কিছুক্ষণ বাদে বুঝতে পারবে, অথবা আমার সাথে সাথে চলো, তাহলে কেমিক্যাল বন্ডিং আস্তে আস্তে করে হয়ে যাবে, সব ক্লিয়ার হতে হতে যাবে। সো আশা করি আমরা বুঝতে পেরে গেছি আয়নিক বন্ড কাকে বলে, তাই তো। এবার আমাদের নেক্সট আমরা খুব সুন্দর একটা জিনিস পড়ব। কি, আমরা অলরেডি জানি যে মেটাল প্লাস নন মেটাল, মেটাল প্লাস নন মেটাল এরা কি দেয়, এদের মধ্যে যখন বন্ডিং হয় তখন সেই বন্ডিংটাকে আমরা আয়নিক বন্ড হিসেবে পড়ি অথবা আয়নিক বন্ড হিসেবে বলি, জেনে থাকি। কিন্তু এক্ষুনি পড়লাম অপোজিটলি চার্জড আয়ন্স, এবার আবার বলছি মেটাল প্লাস নন মেটাল, ব্যাপারটা একটু কেমন কেমন লাগছে তাই না? বাট ব্যাপারটা একদম সিম্পল। চলো আমরা কিছু মেটাল নিই। মেটাল আমরা জানি তো যে মেটাল কি করে, মেটাল ধরো মেটালটার নাম দিলাম এম, চলো, আর এটার নাম দিলাম এক্স। ঠিক আছে, মেটাল কি করে, মেটাল তুমি বলবে লুজ করে, মেটাল লুজ করে। কি লুজ করে, ইলেকট্রন লুজ করে মেটাল। ঠিক আছে, মেটাল ইলেকট্রন লুজ করে। ঠিক আছে, করার পরে কি তৈরি হয়, ক্যাটায়ন তৈরি হয়। মেটাল ইলেকট্রন লুজ করে কি তৈরি করে, ক্যাটায়ন তৈরি করে। নন মেটাল কি করে, নন মেটাল তুমি বলবে গেইন করে ইলেকট্রন, গেইনস ইলেকট্রন। ঠিক আছে, গেইন করার পরে কি তৈরি করে, এ যদি গেইন করে তাহলে তৈরি করবে এক্স মাইনাস। ঠিক আছে, সো এটা তৈরি হবে অ্যানায়ন। তো ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে আমরা জানি কি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা দেবে, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা দেবে। মেটাল ইলেকট্রন লুজ করলো, নন মেটাল ইলেকট্রন গেইন করলো, তৈরি হলো ক্যাটায়ন আর অ্যানায়ন, এবং দুজনের মধ্যে একটা সুন্দর অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করলো। তারা দুজন সারা জীবন তারপর থেকে একসাথে ঘর সংসার করছে এবং করে চলবে। ঠিক আছে, এটাই তো আমরা জানি। এটা কি, এটাই হলো ইলেকট্রোভ্যালেন্ট অথবা আয়নিক বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল এটা আমাদের। এবার একটুখানি এই যে আমি বললাম যে মেটাল লুজ করে ইলেকট্রন এবং বানায় ক্যাটায়ন, এটা একটুখানি ডিটেলে পড়ি, কয়েকটা কোশ্চেন টাইপের করি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হবে, আরও ক্লিয়ার হবে এবং কনফিডেন্স বাড়বে। তো আমরা কয়েকটা মেটাল নিই, ধরো আমি নিলাম সোডিয়াম। তো কীভাবে ইলেকট্রন লুজ করবে, তুমি কি করে করবে এই কোশ্চেনগুলো? দেখো, সোডিয়ামের নর্মালি ইলেকট্রন থাকে 11, তাহলে 2 8 1। ঠিক আছে, এ কটা ইলেকট্রন ছাড়বে নোবেল গ্যাস হতে গেলে, একটা ইলেকট্রন ছাড়বে, এই লাস্ট অরবিট ইলেকট্রনটা ছাড়িয়ে দেবে, তাহলে কি পাবে, তাহলে পাবে 2,8। এটা একটা নোবেল গ্যাস কনফিগারেশন, নিয়ন কনফিগারেশন এটা। আর এটাকে আমি কি বলবো, যেহেতু এ শুধু একটা ইলেকট্রন ছেড়েছে, এ হয়ে যাবে পজিটিভ চার্জ। ঠিক আছে, এগুলো আমরা কি পড়ছি এখানে, তাহলে আমরা পড়ছি ক্যাটায়ন ফরমেশন, আমরা এখানে পড়ছি
ক্যাটায়ন ফর্মেশন। ঠিক আছে, শিখছি কিন্তু আমরা অনেক কিছু। হ্যাঁ, এবার ধরো তোমাকে বললাম আমি সোডিয়ামের পরে তোমাকে বললাম এবার বলো তো পটাশিয়ামেরটা তুমি বানাও তো। তো তুমি পারবে। পটাশিয়াম তুমি সবার আগে কী লিখবে? ইলেকট্রনিক কনফিগারেশন। সো পটাশিয়ামের কটা ইলেকট্রন আছে? বলবে 19 ইলেকট্রন আছে। তাহলে 2 8 8 1। ঠিক আছে, একটা ইলেকট্রনই ছাড়বে কারণ লাস্ট অরবিটে একটাই আছে। কি তৈরি করবে? কে প্লাস। হোয়াট উইল বি ইলেকট্রনিক কনফিগারেশন? 2, 8, 8। ক্লিয়ার হলো ক্যাটায়ন ফর্মেশন ফ্রম পটাশিয়াম। চলো আর একটা করা যাক। চলো আমরা করি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কটা ইলেকট্রন থাকে? 12টা। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 2 8 2। মুখে মুখে বলো আর করতে থাকো। কটা ইলেকট্রন ছাড়বে? লাস্ট অরবিটে দুটো আছে, দুটো ইলেকট্রনই ছেড়ে দেবে টু গেন নোবেল গ্যাস কনফিগারেশন। নোবেল গ্যাস কনফিগারেশন কত? 2, 8। ঠিক আছে, এটা কি হবে? কটা ইলেকট্রন ছেড়েছে? তুমি বলবে স্যার দুটো ইলেকট্রন ছেড়েছে। তাহলে মাথায় বসাবো 2 প্লাস। ঠিক আছে, আচ্ছা এবার নেব ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কটা ইলেকট্রন থাকে? 20 ইলেকট্রন। 20 ইলেকট্রন মানে 2 8 8 2। তাই তো? কটা ইলেকট্রন ছাড়বে? তুমি বলবে স্যার লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন আছে, দুটোই ছেড়ে দেবে, -2 ইলেকট্রন। দুটো ইলেকট্রন ছাড়লে আমি কি লিখবো? ক্যালসিয়াম লিখবো। মাথার উপরে যেহেতু দুটো ইলেকট্রন ছেড়েছে 2 লিখবো এবং প্লাস লিখবো, কারণ কি দুটো নেগেটিভ চার্জ কম হয়ে গেছে। ফাইনাল কনফিগারেশন 2, 8, 8। তার মানে ক্যাটায়ন কি করে বানাতে হবে আর আমাদের শেখাতে হবে না, তাই তো? একদম শিখে গেছি আমরা ক্যাটায়ন কি করে বানাতে হবে। আচ্ছা এবার আমরা পড়বো ফরমেশন অফ অ্যানায়ন্স। ঠিক আছে, ফরমেশন অফ অ্যানায়ন্স। চলো করি। আমরা শুরু করি ফ্লুরিন দিয়ে। ঠিক আছে, ফ্লুরিন একটা খুব ভালো নন মেটাল, তাই না? আচ্ছা এখানে একটা জিনিস দেখো, ক্যাটায়ন কারা ফর্ম করলো? ক্যাটায়ন ফর্ম করলো সবাই কিন্তু মেটাল, কারণ মেটালই তো ইলেকট্রন ছাড়ে, তাই না? মেটালই তো ইলেকট্রন ছাড়ে। ক্যাটায়ন ফর্ম করলো মেটালরা। ঠিক আছে, ফ্লুরিন। ফ্লুরিনে কটা ইলেকট্রন থাকে বলতে পারবে সবাই? 9টা। তাহলে 9টা মানে 2, 7। তাহলে 2, 7 হলে এর আরও একটা ইলেকট্রন দরকার। এ কী করবে? এ অ্যাকসেপ্ট করবে একটা ইলেকট্রন, তাই তো? অ্যাকসেপ্ট করে কি হবে? F মাইনাস। অ্যাকসেপ্ট করে কি হবে? F মাইনাস। তার মানে এটা কি হবে? 2, 8। ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে কি করে হলো আমার অ্যানায়ন? এবং এটাও কিন্তু নোবেল গ্যাস কনফিগারেশন, তাই না? চলো ক্লোরিন করো এবার। ক্লোরিনের কটা ইলেকট্রন থাকে? 17। তাহলে কি হবে? 2, 8, 7। কিন্তু 7টা ইলেকট্রন লাস্ট অরবিটে। লাস্ট অরবিটে 7টা ইলেকট্রন থাকলে আমরা কি করব? একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করব। চলো একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করো। করার পরে কি হবে? Cl মাইনাস হবে। তাহলে হয়ে যাবে 2, 8, 8। হ্যাঁ, অ্যানায়ন তৈরি হয়ে গেল আমার, নোবেল গ্যাস কনফিগারেশন এসে গেছে। বুঝতে পেরেছো? চলো আর একটা নিই। কী নেওয়া যায়? কী নেওয়া যায়? ধরো অক্সিজেন নিলাম। অক্সিজেনের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন থাকে? চলো অক্সিজেনের টোটাল কটা ইলেকট্রন থাকে? 8টা। 8টা মানে 2, 6। তার মানে লাস্ট অরবিটে 8টা আনতে গেলে তাকে আরও দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে +2 ইলেকট্রন। ঠিক আছে, +2 ইলেকট্রন হলে এখানে কি হবে? দুটো ইলেকট্রন নিয়েছো। তাহলে দুটো ইলেকট্রন নিয়েছো মানে ইলেকট্রন বাজে জিনিস, তোমার খারাপ হবে। তুমি 2 পেলে কিন্তু -2 মার্কস পেয়ে গেছো। তাহলে কি হবে? 2, 8। এটা কি আয়ন তৈরি হলো? অক্সাইড আয়ন। আচ্ছা এটাকে কি বলে? এটাকে বলে ফ্লুরাইড আয়ন, তাই তো? চলো এগুলো আস্তে আস্তে রিভাইজ হয়ে যাচ্ছে। এটাকে কি বলে? ক্লোরাইড আয়ন। এটাকে কি বলে? অক্সাইড আয়ন। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে সব? অক্সাইড, লাস্টেরটা হলো অক্সাইড। ঠিক আছে, একদম ওকে। তাহলে ক্যাটায়ন কি করে তৈরি হয় এবং অ্যানায়ন কি করে তৈরি হয় দুটোই কিন্তু আমরা করে ফেলেছি, তাই তো? এবার আমাদের নেক্সট পার্টে যেতে হবে। এই ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হওয়ার পরে গিয়েই তো একটা আয়নিক বন্ড তৈরি হবে, তাই না? মানে আমরা যদি এবার একটা কনসেপ্ট নিই। কীরকম কনসেপ্ট? আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে একটুখানি আলোচনা করি। ঠিক আছে, ছোট্ট করে। ধরো সোডিয়াম আছে। আমরা কি শিখলাম? সোডিয়ামের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? 2, 8, 1। একটা ইলেকট্রন আছে। সোডিয়াম কি করবে? সোডিয়াম ইলেকট্রন ছাড়বে।
ছেড়ে কি তৈরি করবে, তুমি বলবে স্যার Na প্লাস তৈরি করবে, সো ইটস আ ক্যাটায়ন। আচ্ছা নেক্সট ক্লোরিন, ক্লোরিনের লাস্ট অরবিটে 2 8 7 7 ইলেকট্রন আছে, তাহলে সে কি করবে, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, করে কি তৈরি করবে, Cl মাইনাস দ্য অ্যানায়ন, Cl মাইনাস দ্য অ্যানায়ন, এবং ইট ইজ এ স্টেবল ওয়ান, 288 হয়ে যাবে আমরা জানি। তার মানে তারপরে এদের মধ্যে কি তৈরি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হবে। অনেকবার বলা হয়ে গেল তাই না, বোরিং লাগছে না তো, হ্যাঁ বারবার করলে ভালো হয়। আচ্ছা এরপরে এইখানে একটা গল্প তোমাকে বুঝতে হবে, এটার জন্যই আরেকবার করালাম। এই যে ইলেকট্রনটা সোডিয়াম ছাড়ছে, এই ইলেকট্রনটাই ট্রান্সফার হয়ে ক্লোরিনের কাছে যাচ্ছে, ঠিক আছে, নাহলে ইলেকট্রনটা সোডিয়াম ছাড়ছে নেবে কে, তো ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে ক্লোরিনের কাছে যাচ্ছে, বুঝতে পেরেছো। সোডিয়াম তার লাস্ট অরবিটের এই যে এক ইলেকট্রন আছে সেটাকে ট্রান্সফার করে ক্লোরিনকে দিয়ে দিচ্ছে, তাহলে এখানে কি হয়, চলো একটা জিনিস ইম্পর্ট্যান্ট জিনিস, ভেরি ইম্পর্ট্যান্ট লিখবো আমরা, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, এটা আয়নিক বন্ডের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি বলতে পারো। তাহলে এখান থেকে আমি কি শিখলাম, এখান থেকে আমি শিখলাম, দেখো ইন আয়নিক বন্ড কি হয়, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন হয়, ঠিক আছে, ক্লিয়ার হলো। আচ্ছা এইবার দেখো একটা কনসেপ্ট হয়, যদি আমি এটাকে খুব একটা ইম্পর্টেন্স দিই না, বাট স্টিল আছে, আমাদের পড়তে হবে, যেটাকে বলে ইলেকট্রোভ্যালেন্সি। ঠিক আছে, তুমি এটাকে সিম্পলিফাই করে নাও, মানে তুমি যদি ডেফিনেশন দেখো, ডেফিনেশন ইজ লাইক নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড টু ফর্ম এ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বাই এ নন মেটাল অর এ মেটাল, ঠিক আছে, এটাকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্সি অফ দ্যাট মেটাল অর নন মেটাল। বাট এটাকে না নর্মালি তুমি ভ্যালেন্সি হিসেবে ধরলে খুব সুবিধা হবে, হাওয়েভার ডেফিনেশনটা আমি লিখিয়ে দেবো, বাট আদার দেন দ্যাট তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি কয়েকটা এক্সাম্পল করাচ্ছি এখানে, ধরো কেউ জিজ্ঞেস করলো MgCl2তে ক্লোরিন এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি কত, NaCl এ সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রোভ্যালেন্সি কত, তো তুমি কি করে বলবে, দেখো আরামসে, ম্যাগনেসিয়াম মানে 12 ইলেকট্রনস, ম্যাগনেসিয়াম মানে 12 ইলেকট্রনস, তাই তো, তার মানে এটা কি 282, তাহলে এ কটা ইলেকট্রন ছাড়বে, তুমি বলবে স্যার দুটো ইলেকট্রন ছাড়বে, তাহলে এর ইলেকট্রোভ্যালেন্সি 2, ঠিক আছে, হ্যাঁ এর ভ্যালেন্সিও 2, ইলেকট্রোভ্যালেন্সিও 2। ক্লোরিনের অনেক সময় অনেকে ভুল করে আমি দেখেছি ক্লোরিনের ইলেকট্রোভ্যালেন্সি 2 লিখে দেয়, এই 2টা দেখে, না একদম না, আরামসে একই প্রসেস, 287, তাহলে লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে, 7টা, তাহলে সে কি করবে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তাহলে এর ভ্যালেন্সি কত হবে 1, তাহলে এখানেও কিন্তু এর ইলেকট্রোভ্যালেন্সি 1ই হবে, ঠিক আছে। সো যেটা ভ্যালেন্সি ওটাই ইলেকট্রোভ্যালেন্সি, আলাদা কিছু না, শুধু যদি ওটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড হয় তাহলে আমরা ইলেকট্রোভ্যালেন্সি বলি, যদি কোভ্যালেন্ট বন্ড হয় তাহলে আমরা এটাকে কোভ্যালেন্সি বলি, ঠিক আছে, আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা এনের ক্ষেত্রে তাহলে কি হবে, বলে দেবে স্যার এটা 1 হবে আর এটা 1 হবে, একদম একদম সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে, ঠিক আছে। এবার যদি ডেফিনেশনে যাও, তাহলে ডেফিনেশনটা কি হবে এখানে, ডেফিনেশন ইজ ভেরি সিম্পল, কোনো টেনশন নেওয়ার কিছু নেই, এটা হচ্ছে হলো বেসিক্যালি নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড, সেটা দেখো গেন্ডও হতে পারে অথবা ডোনেটেডও হতে পারে, ঠিক আছে, ট্রান্সফার্ড বাই দ্য অ্যাটম while formation of ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ক্লিয়ার হয়েছে সবার কাছে, একদম এটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড।
তাহলে আমাদের কিন্তু ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের অনেকটাই আমরা পড়ে ফেললাম। আমরা যদি একবার রিক্যাপ করি আমরা কি কি পড়েছি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড নিয়ে, তাহলে একবার রিক্যাপ করে নেওয়া উচিত, অনেকক্ষণ পড়ছি, এবার একটু রিক্যাপ করে নিই, ঠিক আছে? আমরা প্রথমে পড়েছি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মানে একটা মেটাল প্লাস নন মেটালের ভেতরে বন্ড হবে, ইম্পর্ট্যান্ট। নেক্সট, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন হবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ট্রান্সফার অফ ইলেকট্রন হবে। নেক্সট, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হবে কার ভেতরে? ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্সের ভেতরে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন এটাও কিন্তু এই বন্ডিংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে হলো, এখানে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস পড়বো, সেটা হলো এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, দিস ইজ নন ডিরেকশনাল, মানে বুঝিয়ে দেবো, টেনশন নিস না, কেউ টেনশন নিবি না, নন ডিরেকশনাল। ধর এখানে একটা Na প্লাস আছে, হ্যাঁ পাশে একটা Cl মাইনাস আছে, এবং এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে, তো একটা আয়নিক কম্পাউন্ড তৈরি হচ্ছে। বাট এটা কিন্তু আমরা একটা মলিকিউলের কথা বলছি, তাই না? একটা Na প্লাস আছে, একটা Cl মাইনাস আছে, বাট অরিজিনালি ব্যাপারটা এরকম হবে না। কিরকম হবে তাহলে দেখ, Na প্লাসটাকে আমি প্লাস চার্জ দিয়ে দেখালাম, তার পাশে Cl মাইনাস আসবে একটা নেগেটিভ চার্জ, এত অবধি ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যে এই প্লাস চার্জটা শুধুমাত্র এখানে এই নেগেটিভ চার্জটাকেই অ্যাট্রাক্ট করবে, না, ইট ইজ নন ডাইরেকশনাল। তার মানে এই পজিটিভ চার্জ পাশাপাশি যদি অন্য কোনো নেগেটিভ চার্জ থাকে সেটাকেও অ্যাট্রাক্ট করবে। বুঝলাম, এটা Na আমি বুঝলাম, Na প্লাস, এটা Cl মাইনাস, এটা আমি বুঝলাম। কিন্তু তাহলে যদি তাই হয়, ডেফিনেটলি একটা Na প্লাস একটা Cl মাইনাস এভাবে তো আমরা রিয়াকশন করাবো না, আমাদের অনেকটা সোডিয়াম থাকবে, অনেকটা ক্লোরিন থাকবে, তার মানে প্রচুর সোডিয়াম ক্লোরাইড থাকবে। তাহলে অন্যগুলো কোথায় থাকবে? এর সাথে লেগে থাকবে, মানে এখানে আর একটা প্লাস আসবে, এখানে আর একটা মাইনাস আসবে। তার মানে দেখ, এই মাঝখানেরটাকে যদি অ্যানালিসিস করি আমরা, তাহলে এ কিন্তু এই নেগেটিভ চার্জকেও অ্যাট্রাক্ট করছে, আবার এই নেগেটিভ চার্জকেও অ্যাট্রাক্ট করছে, দুদিকেই অ্যাট্রাকশান আছে। অ্যাট্রাকশান ইজ অন দ্য বোথ সাইডস, আর অন দ্য বোথ সাইডস, এরকম নয় যে একদিকেই অ্যাট্রাকশান আছে, ব্যাস এটুকুতে হয়ে গেল, না, একদম না। দেখ, এরকমও তো হতে পারে, এখানে একটা Cl আছে, এখানে একটা Na আছে, আবার এখানে একটা Cl আছে, এখানে একটা Na আছে, তাহলে দেখ ওপর নিচেও কিন্তু এরকমভাবে NaCl মলিকিউলগুলো লেগে থাকবে। তাহলে স্যার সামনে পেছনে থাকবে না, মানে তোমার দিকে আমার দিকে একদম থাকবে, এটার এদিকেও থাকবে, এটা তো আমি দেখাতে পারছি না, এটার এদিকেও থাকবে, আবার এর পেছনের দিকেও থাকবে। সো ইট ফর্মস এ জায়ান্ট স্ট্রাকচার, তাই না? এটা একটা নেটওয়ার্ক স্ট্রাকচার টাইপের তৈরি করে, এটা ঠিক একটা দুটো হিসেবে থাকে না, বুঝতে পেরেছো? তো যেহেতু একটা পজিটিভ চার্জ অনেকগুলো নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, কারণ কি এইদিকেও নেগেটিভ চার্জ থাকবে, বুঝতে পারছিস, এখানেও নেগেটিভ চার্জ থাকবে, এখানেও পজিটিভ চার্জ থাকবে, এরকম, ঠিক আছে? আবার এর উপরে আবার নেগেটিভ চার্জ থাকবে, তাহলে কতগুলো এখানে তো দেখতে পাচ্ছিস, চারটে আছে, আবার এই পাশে বসালে আরেকটা, মানে তোর দিকে আমার দিকে, তারপরে ছটা তো এখানে দেখাই যাচ্ছে। একটা সময় এই NaCl এর স্ট্রাকচার সম্বন্ধেও তুই পড়াশুনো করবি, কিন্তু আপাতত অত কিছু করতে হবে না। যেটা শেখার সেটা হচ্ছে হলো এখানে একটা পজিটিভ চার্জ প্রচুর নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, এবং এই যে
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা আছে এটা কিন্তু একটা স্ট্রং ফোর্স, এটা একটা স্ট্রং ফোর্স, এটা কিন্তু উইক ফোর্স না। আর যেহেতু এটা প্রচণ্ড স্ট্রং ফোর্স আর এইভাবে অনেকগুলো মলিকিউল একসাথে থাকে, তাই জন্য আয়নিক কম্পাউন্ডস আর ভেরি স্টেবল। ঠিক আছে, যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা স্ট্রং ফোর্স, তাই জন্য আয়নিক কম্পাউন্ডস আর ভেরি স্টেবল, কম্পাউন্ডস ভেরি স্টেবল। সব থেকে বেস্ট আয়নিক কম্পাউন্ড হচ্ছে হলো সিজিয়াম ফ্লুরাইড। কারণ হচ্ছে হলো সিজিয়াম হলো বেস্ট মেটাল। কেন বেস্ট মেটাল? ইট শোস ম্যাক্সিমাম মেটালিক ক্যারেক্টার। পিরিয়ডিক টেবিল যদি পড়া থাকে তাহলে এটা পড়া আছে, আর যদি না পড়া থাকে যখন পড়বি এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সিজিয়াম হলো বেস্ট মেটাল আর ফ্লুরিন কি? বেস্ট নন মেটাল। তাই জন্য সিজিয়াম ফ্লুরাইড ইজ দ্য বেস্ট আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, বেস্ট বলবো না, মোস্ট স্টেবল। বেস্ট আয়নিক বলতে পারিস, মোস্ট স্টেবল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমাদের ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড সম্বন্ধে কমপ্লিট একটা আইডিয়া হয়ে গেল। আজকের ক্লাসে আবার যেরকম বলেছিলাম ছোট ছোট করেই ক্লাস নেব। আজকের ক্লাসে এটুকুই থাকবে। এর পরের দিন আমরা আলোচনা করব বিভিন্ন টাইপের ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডস যেগুলো আমাদের পড়তে হবে, নেমলি NaCl, MgCl2 এবং CaO, তাদের বিভিন্ন অরবিট ডায়াগ্রাম, এবং আরেকটা নতুন জিনিস শিখবি তোরা যেটাকে বলে হয় লিউইস ডট স্ট্রাকচার, এবং সেগুলো আমরা করে ফেলবো এর পরের দিন। ঠিক আছে, উইথ দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ডে।